আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজকে আমরা বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা অত্যন্ত সুগঠিত একটি ডায়াগনস্টিক ফ্লোচার্ট বা রোগ নির্ণয়ের প্রবাহচিত্র একেবারে খুঁটিয়ে দেখব। এটি মূলত বিছানায় প্রস্রাব করা এবং এর আনুষঙ্গিক উপসর্গ বিশ্লেষণের সাথে সম্পর্কিত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। এই পুরো ডায়াগনস্টিক ট্রিটা দেখতে অনেকটা চুজ ইয়োর ওন অ্যাডভেঞ্চার গেমের মতো, তাই না? এখানে কিছু স্থির উপসর্গকে দারুণ একটা ডাইনামিক বা গতিশীল অ্যালগোরিদমে রূপান্তর করা হয়েছে। ধাপে ধাপে প্রশ্ন আর উত্তরের মাধ্যমে এটি একদম নির্দিষ্ট একটা ফলাফলের দিকে এগিয়ে যায়। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়গুলো হল: ১. ফ্লোচার্টের বিশ্লেষণ। ২. প্রথম পথ, মধ্যরাতের আগে। ৩. দ্বিতীয় পথ, গর্ভাবস্থায়। ৪. তৃতীয় পথ, মধ্যরাতের পরে। এবং সবশেষে ৫. ফলাফল ম্যাট্রিক্স। শুরুতেই দেখা যাক প্রথম পদ, মধ্যরাতের আগে। এই চার্টের একেবারে প্রথম যে প্রধান ভাগটা, সেটা মূলত সময় নিয়ে একটা প্রশ্ন করে। ঘটনাটা কি মধ্যরাতের আগে ঘটছে? এই পথ ধরে এগোলে অ্যালগোরিদম তার প্রথম গুরুত্বপূর্ণ বাইনারি প্রশ্নটা সামনে আনে: বিছানায় প্রস্রাবের পরিমাণ অনেক বেশি কিনা। আচ্ছা, ধরে নেওয়া যাক প্রস্রাবের পরিমাণ খুব একটা বেশি নয়। এমন হলে চার্টের লজিক এই অবস্থাকে সরাসরি কস্টিকাম নামের একটা নির্দিষ্ট রেমেডি বা ফলাফলের দিকে নিয়ে যায়। অন্যদিকে উত্তরটা যদি হ্যাঁ হয়, মানে পরিমাণ যদি বেশি হয়, তবে এটা আমাদের সামনে নতুন একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি করে দেয়। মধ্যরাতের আগে প্রস্রাবের পরিমাণ বেশি হলে চার্টে ঠিক এই জায়গাতেই একটা মনস্তাত্ত্বিক চলক বা সাইকোলজিক্যাল ভ্যারিয়েবল নিয়ে আসে। তখন প্রশ্ন ওঠে, রোগীর স্পষ্ট স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখার কোনো লক্ষণ আছে কিনা। মজার ব্যাপার হল, ঘুমের মানের ওপর ভিত্তি করে পথটা এখানে খুব পরিষ্কারভাবে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। দুঃস্বপ্ন থাকলে তার সরাসরি ইকুইসিস্টেমের দিকে নিয়ে যায়, আর যদি দুঃস্বপ্ন না থাকে, মানে ঘুম যদি ব্যাহত না হয়, তবে তা নিয়ে যায় প্ল্যান্টাগোতে। শারীরিক আর মানসিক উপসর্গগুলো কিভাবে একসাথে কাজ করছে, এটা তার দারুণ একটা উদাহরণ। এবার আসি দ্বিতীয় পথে, গর্ভাবস্থায়। ফ্লোচার্টের একেবারে শুরুতে ফিরে গেলে দেখা যায় দ্বিতীয় প্রধান শাখাটা কোনো নির্দিষ্ট সময়ের বদলে একদম সুনির্দিষ্ট একটা পরিস্থিতির কথা বলছে। অন্যান্য জটিল শাখাগুলোর মতো এখানে কোনো প্যাচ নেই। গর্ভাবস্থায় বিছানায় প্রস্রাব করার বিষয়টা মাঝখানের সব ছোটখাটো ধাপ এড়িয়ে যায় এবং সোজা একটা ফলাফলের দিকে নির্দেশ করে, আর তা হল পালসাটিলা। এখানে আর কোনো যাচাই বাছাইয়ের দরকারই পড়ে না। তৃতীয় পদ, মধ্যরাতের পরে। এই তৃতীয় শাখাটা পুরো ডকুমেন্টের সবচেয়ে লম্বা আর জটিল লজিক্যাল পথ তৈরি করে। গভীর রাতের এই পথের একেবারে প্রথম ধাপেই আনুষঙ্গিক শারীরিক উপসর্গের ব্যাপারে জানতে চাওয়া হয়। প্রশ্নটা হল, উচ্চ তাপমাত্রা বা জ্বর আছে কিনা। মূলত এটাই এই শাখার প্রাথমিক গেটকিপার। জ্বর থাকলে তো যৌক্তিকভাবেই যাত্রাটা সাথে সাথে বেলাদোনাওতে এসে থেমে যাবে। কিন্তু যদি জ্বর বা উচ্চ তাপমাত্রা না থাকে, তার মানে হল চার্টটি এখন রোগীর মানসিক অবস্থার আরও গভীরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এই নির্দিষ্ট শাখাটা ধরে এগোলে দেখা যায় যদি উচ্চ তাপমাত্রা না থাকে কিন্তু পূর্বানুমানজনিত উদ্বেগ বা অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি থাকে, তবে চার্টটি একদম নিখুঁতভাবে আর্জেন্ট নিডকে চূড়ান্ত ফলাফল হিসেবে আলাদা করে ফেলে। কিন্তু যদি মধ্যরাতের পরে জ্বর বা উদ্বেগ কোনোটাই না থাকে, তখন অ্যালগোরিদমটি পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার সেই দুঃস্বপ্নের প্রশ্নে ফিরে যায়। খেয়াল করলে বোঝা যাবে, এটা আগের একটা শাখার প্রশ্নের মতো হলেও এর প্রেক্ষাপট কিন্তু একেবারেই আলাদা। এখানে একটা দারুণ কাঠামোগত বিষয় চোখে পড়ে। যদি দুঃস্বপ্নের উত্তর না হয়, তবে আমরা প্ল্যান্টাগোতে পৌঁছাই। এই প্ল্যান্টাগো রেমেডিটা আমরা কিন্তু আগেও দেখেছি। অর্থাৎ এটি দুটি সম্পূর্ণ ভিন্ন পথের একটা সাধারণ ছেদবিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। গভীর রাতের এই পথে যদি দুঃস্বপ্ন দেখা যায়, তবে চার্টটি দারুণভাবে আবার একেবারে প্রথম শাখায় ব্যবহার করা একটা চলকে ফিরে যায়। এটা তখন প্রস্রাবের পরিমাণ যাচাই করে। অ্যালগোরিদমটি কিভাবে বিভিন্ন ফ্যাক্টরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছে, এটা সত্যিই ভাবার মতো। এই অ্যালগোরিদমের একদম চূড়ান্ত বিভাজনটি ঠিক করে দেয় যে প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক বা কম হলে তা আর্সেন অ্যালবের দিকে যাবে, অন্যদিকে পরিমাণ বেশি হলে তা লাইকোপোডিয়ামকে নির্দেশ করবে। আর ঠিক এভাবেই আমাদের সবচেয়ে গভীর লজিক্যাল শাখাটি শেষ হয়। সর্বশেষ অংশ, ফলাফল ম্যাট্রিক্স বা সারসংক্ষেপ। এতক্ষণ ধরে আমরা খুব নিখুঁতভাবে তিনটি আলাদা শাখা ন্যাভিগেট করেছি: সময়, প্রস্রাবের পরিমাণ, স্বপ্ন এবং উদ্বেগ। এত সব শর্ত আর জটিল জাল থাকা সত্ত্বেও পুরো অ্যালগরিদমটি শেষ পর্যন্ত ঠিক ৮টি সুনির্দিষ্ট ফলাফলের দিকে এসে মিলে যায়। এই ম্যাট্রিক্সটি আসলে পুরো ফ্লোচার্টের একটা চমৎকার সামারি।
পুরো দৃশ্যপট জুড়ে থাকা প্রতিটি সুনির্দিষ্ট ফলাফলে পৌঁছানোর জন্য ভেরিয়েবলগুলোর ঠিক কী ধরনের সংমিশ্রণ প্রয়োজন সেটা এখানে একদম পরিষ্কার। বিষয়টিকে একটু গভীরভাবে বিশ্লেষণ করলে কিছু চমৎকার কাঠামোগত ওভারল্যাপ বেরিয়ে আসে। এটি স্পষ্টভাবে দেখায় যে কিভাবে ভেরিয়েবলের সম্পূর্ণ আলাদা আলাদা সংমিশ্রণ অপ্রত্যাশিতভাবে ঠিক একই ফলাফলে এসে পৌঁছতে পারে। প্ল্যান্টাগোর ক্ষেত্রে আমরা ঠিক এটাই দেখেছি। আমাদের আজকের এই বিশ্লেষণটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। যাওয়ার আগে একটা চিন্তার খোরাক দিয়ে যাই। এই ঐতিহাসিক চার্টের অত্যন্ত সুগঠিত আর অনর যদি তবে বা এফ দেন লজিকের সাথে আজকের দিনের আধুনিক স্বাস্থ্য ব্যবস্থায় ব্যবহৃত ডেটা চালিত জটিল অ্যালগোরিদমগুলোর তুলনা করলে ঠিক কেমন দাঁড়ায়? এই প্রশ্নটা মাথায় রেখেই আজকের মতো এখানেই শেষ করছি।